আবারও ইসরায়েলের সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের। এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। এদিকে সিরিয়ায় নৌসেনা নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার ইরানের। আরো জানিয়ে দিব। এবার চীন থেকে আসা পাকিস্তানগামী জাহাজ আটকালো ভারত। এদিকে হুতিদের হামলার শিকার ব্রিটিশ জাহাজটি ডুবে গেছে, দাবি ইয়েমেনি সরকারের। এবার ইসরায়েলকে মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার কৌশল খুঁজছে হামাস ও ফাতাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব। এদিকে রাশিয়া ন্যাটো সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলের সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল হিজবুল্লাহর একটি বিবৃতি উল্লেখ করে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গতকাল ইসরায়েলের মার সামরিক অবস্থানে দুটি ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত কাফর সুবা পাহাড়ের রুয়াইসাত আল আলম আউট পোস্টেও গোলাবর্ষণ করে, যার কারণে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে আল মিনারা সামরিক স্থাপনার কাছে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আরো কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ইহুদিবাদী সেনাদের একটি দল মায়ান বারুস কিবুৎজের কাছে হিজবুল্লাহ ড্রোন হামলার শিকার হয়েছে। এর পাশাপাশি রামিম সামরিক ঘাঁটির কাছে অবস্থানে নেওয়া ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের। ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া। যেসব দেশের কাছে সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেনি, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পতাঙ্ক অনুসরণ করে আপনাদের কি অস্ত্র সংগ্রহ করার সময় আসেনি? তবে হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেমন প্রার্থনা ও রোজা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তেমনি অস্ত্র নিয়ে ইসরায়েলের ভূমির দিকে গমন করো। এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার একদিন পরই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। শুক্রবার এক গুচ্ছ পারমাণবিক বোমা বহনে সক্ষম ইয়ার্স মিসাইলের সফল পরীক্ষার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রুশ ভান্ডারের অন্যতম আলোচিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনে সেনা মোতায়েন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের মন্তব্য ঘিরে আবারও উত্তপ্ত রাশিয়ার সাথে পশ্চিমাদের সম্পর্ক। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর একদিন পরই মস্কোর উত্তরে অবস্থিত পেলেসেটস্কো কসমোড্রোম থেকে চালানো হলো ইয়ার্সের পরীক্ষা। ৬৭০০ কিলোমিটারের বেশি দূরত্বের কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। বলা হচ্ছে, পশ্চিমাদের বার্তা দিতেই এমন পদক্ষেপ রাশিয়ার। মস্কো অবশ্য বলছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা যাচাইয়ে চালানো হয়েছে পরীক্ষা। পরখ করা হয়েছে এর কৌশলগত, প্রযুক্তিগত ও উড্ডয়ন বৈশিষ্ট্য। এদিকে সিরিয়ায় নৌসেনা নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার ইরানের। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি নৌসেনার নিহতের ঘটনায়
প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, এই অপরাধের এজেন্ট ও অপরাধীদের উপর প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে ইরানের। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে কর্নেল রেজা জারাইয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিবৃতিতে 40 বছর বয়সী রেজা জারাইকে আইআরজিসির নৌবাহিনীতে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং সিরিয়ায় সামরিক উপদেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত অপর দুজন লেবাননের হিজবুল্লাহর সদস্য। গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়া ও লেবাননে ইরান ও লেবাননের সেনাদের উপর গুপ্ত হত্যার চেষ্টা জোরদার করেছে ইসরায়েল। এবার চীন থেকে আসা পাকিস্তানগামী জাহাজ আটকালো ভারত। চীন থেকে করাচিগামী একটি জাহাজ মুম্বাইয়ের নাভা সেবা বন্দরে আটক করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থা। কর্মকর্তারা শনিবার বলেছেন, জাহাজটিতে এমন কিছুর চালান রয়েছে যা পাকিস্তানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ব্যবহার করা যেতে পারে। খবর এনডিটিভির। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় শুল্ক কর্মকর্তারা 23 জানুয়ারি করাচি যাওয়ার পথে বন্দরে একটি মাল্টার পতাকাবাহী বণিক জাহাজ আটকায়। জাহাজটির নাম CMA-CGM আটিলা। জাহাজ আটক করে তারা চালানটি পরিদর্শন করে। এর মধ্যে একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন ছিল। এটি মূলত ইতালির কোনো এক কোম্পানির তৈরি। সিএনসি মেশিনগুলো মূলত একটি কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। মেশিনটি দক্ষতা, ধারাবাহিকতা ও নির্ভুলতার এমন মাত্রা তৈরি করে যা ম্যানুয়ালি করা সম্ভব নয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর একটি দলও চালানটি পরিদর্শন করেছে। তাদের মতে, পণ্যগুলো প্রতিবেশী দেশ তার পারমাণবিক কর্মসূচিতে ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ অংশ তৈরিতে এই সরঞ্জামগুলো কাজে লাগানো হবে। এদিকে হুতিদের হামলার শিকার ব্রিটিশ জাহাজটি ডুবে গেছে দাবি ইয়েমেনি সরকারের। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে হুতিদের হামলার শিকার ব্রিটেনের মালিকানাধীন রুবিমার কার্গো জাহাজটি দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে। নভেম্বরে হুতিরা বাণিজ্যিক শিপিং লক্ষ্যবস্তু করা শুরু করার পর এটি হবে প্রথম কোনো জাহাজডুবির ঘটনা। খবর রয়টার্সের। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে জাহাজটি ডুবে গেছে। এর ফলে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো আগে বলেছিল, হামলার সময় জাহাজটিতে 41,000 টনের বেশি সার ছিল। ইয়েমেনের হুতিরা নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা চালাচ্ছে বলে দাবি করেছিল। সোমবার ইয়েমেনি সরকারের একটি দল বেলিজ পতাকাযুক্ত যুক্তরাজ্যের মালিকানাধীন রুবিমার কার্গো জাহাজ পরিদর্শন করেছে। দলটি বলেছিল, জাহাজটি আংশিকভাবে ডুবেছে, কয়েকদিনের মধ্যে পুরোপুরি ডুবে যেতে পারে। এবার ইসরায়েলকে মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার কৌশল খুঁজছে হামাস ও ফাতাহ। ইসরায়েলকে মোকাবেলায় ফিলিস্তিনের ফাতাহ ও গাজার শাসক গোষ্ঠী হামাস নিজেদের মধ্যে একতাবদ্ধ হওয়ার পদক্ষেপ খুঁজে বের করার প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ায় এই দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠকের পর গতকাল এ তথ্য জানানো হয়। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার মস্কোয় অনুষ্ঠিত হয় এ বৈঠক। এতে ইসলামিক জিহাদ সহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন। গত সোমবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র পেশ করেন। এই ঘটনার পর মস্কোয় ফাতাহ ও হামাস প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হলো। মোহাম্মদ শাতায়ে ফিলিস্তিনের দল উপদলগুলোর মধ্যে মতৈক্যের আহ্বান জানিয়েছিলেন। কিছু বিশ্লেষক বলেন, তার এ পদত্যাগের মধ্য দিয়ে ফিলিস্তিনে একটি টেকনোক্র্যাট সরকার প্রতিষ্ঠার পথ খুলতে পারে, যা ইসরায়েল হামাস যুদ্ধ শেষে ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীর ও হামাস শাসিত গাজার শাসন পরিচালনা করবে। এদিকে রাশিয়া ন্যাটো সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। রাশিয়া বনাম পশ্চিমাদের ছায়াযুদ্ধ যেন ক্রমে রূপ নিচ্ছে সত্যিকারের সংঘাতে। একদিকে ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট ন্যাটো দেশগুলো, এমন আশঙ্কায় মস্কোকে দমনে কৌশল খুঁজছে জোটটি। পাল্টা ব্যবস্থা হিসেবে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে ক্রেমলিন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের উস্কানিতেই ঘোলাটে হচ্ছে গোটা পরিস্থিতি, অভিযোগ তুলেছে মস্কো। সব মিলিয়ে উত্তপ্ত মস্কোর সঙ্গে সামরিক জোটটির সম্পর্ক। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে কোনোভাবে সংঘাত বাঁধলে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে বিশ্ব। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যকার তিক্ত সম্পর্ক ভূ রাজনৈতিক সংকট তৈরি করেছে। এর মধ্যে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে চলছে দুপক্ষের নানা বাকবিতণ্ডতা।
কিয়েভে সেনা পাঠানো নিয়ে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের পর সরাসরি পশ্চিমাদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সীমান্তে কিংবা ইউক্রেনে সেনা পাঠালে ন্যাটোর সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে স্পষ্ট জানিয়েছে তিনি। শুধু তাই নয়, মস্কোর হাতে পশ্চিমা দেশগুলোয় আঘাত হানতে সক্ষম অস্ত্র রয়েছে বলেও সতর্ক করেন পুতিন। ন্যাটো রাশিয়া সম্পর্ক যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যুদ্ধে ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে ন্যাটো দেশগুলো। এমন আশঙ্কার পর জোটের সদস্যদের, বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র।